আজ এক তরুণীর গল্প বলবো। তার গলায় যে নেকলেসটি দেখবেন তার দাম 50,000 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 62-63 লাখ টাকা। তার হাতে যে ব্যাগটি দেখবেন তার দাম কমপক্ষে মার্কিন 10,000 ডলার, বাংলাদেশি টাকায় 12.5 লাখ 13 লাখ টাকার মতো। অত্যন্ত বিলাসী জীবন যাপন তার হাত ঘড়িটা অত্যন্ত দামি। তার ফেসবুক প্রোফাইলে যদি যান চমৎকৃত হবেন। কোনো এক ছবিতে হয়তো সমুদ্র সৈকতে রোদ পোহাচ্ছেন, কোনো এক ছবিতে ফ্যাশন করছেন, নানান ছবিতে ভরপুর তার ফেসবুক প্রোফাইল। যদিও আপনাদের সামনে যখন কথা বলছি সেই মুহূর্তে তার ফেসবুক প্রোফাইলটি আর খুঁজে পাচ্ছি না। এই মেয়েটি গত 31শে জানুয়ারি ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট পত্রিকায় সংবাদের শিরোনাম হয়েছেন। মেয়েটি দুবাইয়ে থাকেন, বিশাল আলিশান ফ্ল্যাট তার, অত্যন্ত দামি গাড়ি। শৈশবে পড়েছেন আমেরিকার ক্যাথলিক স্কুলে। ওয়াশিংটনে তাদের 4 তলার গ্লাস এবং স্টিলের ফ্রেম হাউস, 4 তলা বিশাল বাড়ি। চলনে বলনে এলিট হিসেবে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন। ছোটবেলা থেকে ভ্রমণ তার প্রিয়। মেয়েটিকে চিনতে পেরেছেন? বাংলাদেশের একটি মেয়ে, নাম মেহরিন সারা মনসুর। এই যে তার এত বিলাসী জীবন যাপন, তার কোনো দৃশ্যমান বৈধ আয়ের উৎস নেই। মেয়েটি থাকেন দুবাইয়ের এক আলিশান ফ্ল্যাটে, চড়েন অত্যন্ত দামি গাড়িতে। সম্প্রতি একটি ইংরেজি দৈনিক বাংলাদেশের মন্ত্রী, এমপি যারা লীগের সাথে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন কিংবা তাদের সুবিধাভোগী, এরকম 461 জনের নামের একটি তালিকা প্রকাশ করেছেন। অথচ এই তালিকায় এই মেহরিন সারা মনসুরের নাম নেই। এই তালিকায় ওই পত্রিকাটার মালিক পক্ষের তাদের যে সম্পত্তি আছে দুবাইয়ে সেটিও কিন্তু উল্লেখ করেনি। সে অসৎ সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ বাংলাদেশের এই ইংরেজি দৈনিক, কিন্তু ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট কিন্তু ঠিকই এই মেয়েকে তাদের সংবাদে তুলে এনেছে এবং সংবাদটি পরিবেশন করেছেন রিপোর্টার টিম লার্কি। এত মেয়ে থাকতে কেন এই মেয়েটিকে নিয়ে আমি আজকে কথা বলছি? কারণ এই মেয়েটির বাবা হলো বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এই মেয়েটির আরো গল্প আছে, আরো কিছু বলি। মেয়েটি অনেক কিছু হতে চেয়েছিল জীবনে, কখনো ব্লগার, কখনো ফ্যাশন ডিজাইনার, কখনো জুয়েলারি ব্যবসায়ী, কিন্তু কিছুই হতে পারেনি। একদিকে অনেক কিছু হতে চাইবার ইচ্ছা কিন্তু হতে না পারা, কিন্তু তাতে তার বিলাসী জীবন যাপন থেমে থাকেনি। পাশ্চাত্যের স্টাইলে জীবন যাপন করেছেন। খুব অল্প বয়সে তিনি রেস্টুরেন্ট মালিক হতে চেয়েছিলেন। ঢাকায় হর্স অ্যান্ড হর্স নামের একটা রেস্তোরাঁর মালিক ছিলেন তিনি। 2020 সালের 24শে সেপ্টেম্বর সেখানে রেড দিলে প্রচুর অবৈধ বিদেশি মদ পাওয়া যায় এবং সেই দৃশ্য টেলিভিশনে দেখা হয়েছিল। এখনো আপনি ইউটিউবে খুঁজলে পাবেন। তখন এই আহসান এইচ মনসুর নিজস্ব প্রভাব খাটিয়ে সেই মামলা থেকে এই মেয়ের নামটি কাটিয়েছিলেন। পেশাগত জীবনে অনেক কিছু হতে চেয়েছেন কিন্তু হতে পারেননি। কিন্তু সারা দেশ বিদেশ ঘুরে বেড়ান, ভ্রমণ তার নেশা। এই যে এত লাক্সারি লাইফ লিড করেন, এই টাকাটা কোত্থেকে আসে? তার বাবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে, সরকারি অর্থ অপচয়ের বিরুদ্ধে
জিহাদ ঘোষণা করেছেন। একদিকে দেশের মানুষের কাছে তিনি জিহাদ ঘোষণা করেছেন, আর নিজের ঘরে নিজের মেয়ের অর্থের এই বিলাসী জীবন যাপনের উৎস আমরা দেখতে পাই না। ডক্টর ইউনূসের একটা চমৎকার ব্যাপার, তার নিজের এবং তার আশেপাশের মানুষের, তার উপদেষ্টাদের মধ্যে চরম ভণ্ডামি দেখা যাচ্ছে। এই ভণ্ড পরিবেষ্টিত, ভণ্ডামিতে পরিপূর্ণ এই উপদেষ্টা পরিষদ এবং ইউনূসের আশেপাশে যারা আছেন, তারা কথায় এমন সততা দেখান যে আমরা মুগ্ধ না হয়ে পারি না। কিন্তু ডক্টর ইউনূস নিজে, যার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের একদম সুনির্দিষ্ট অভিযোগ আছে, যিনি ক্ষমতায় গিয়ে ওইসব মামলা অবৈধভাবে উইথড্র করছেন, সেই ইউনূসের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি এত সম্পত্তি বিদেশে পাচার করেছেন যার রিফ্লেকশন আমরা তার মেয়ের জীবনযাপনের পাই। এই যে দুবাইয়ের এই আলিশান ফ্ল্যাটের টাকা কোথার থেকে এলো, এই যে ওয়াশিংটনের 4 তলা বাড়ির টাকা কোথার থেকে এলো, এই যে এখন দৃশ্যমান কোনো আয়না থাকার পরেও নিজেকে বিনিয়োগকারী হিসেবে শো করেন এবং তাদের ব্যবসা আছে দুবাইয়ে, ইংল্যান্ডে, আমেরিকায়, এই টাকাগুলো কোত্থেকে আসে? তিনি বিদেশে কোথায় চাকরি করেছিলেন? বিদেশে আমরাও চাকরি করি, কিন্তু সেই আপনি যতই আর্ন করেন সেই উপার্জনের একটা সীমা আছে। সেই উপার্জনের টাকায় তো এত কিছু করা সম্ভব না। যাই হোক, অভিযোগ উঠেছে, অভিযোগ খণ্ডানোর দায়িত্ব এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিজে। তিনি বাংলাদেশে এমন একটা সময় ব্যাংকের গভর্নর হয়েছেন যখন বাংলাদেশের অর্থনৈতিক একটা চ্যালেঞ্জ ফেস করছে, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, সবকিছুরই ঊর্ধ্বগতি। মানুষের জনজীবন নাবিশ্বাস উঠে গেছে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের জীবন। সেই সময় এই ধরনের অবৈধ সম্পদের খবর যখন বিদেশের পত্রিকায় প্রকাশিত হয়, আমরা বিস্মিত না হয়ে পারি না। কিন্তু আপনি কার কাছে বিচার চাইবেন? কাকে বলবেন এই সম্পত্তির উৎস খুঁজে বের করা হোক? বর্তমানে দেশে তো আইন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো কিছুই নেই। তারপরেও যেহেতু এটা ইন্টারন্যাশনাল মিডিয়া এসেছে, যেহেতু আমরা এটা জানছি, যেহেতু 2-1 সাংবাদিক এটা নিয়ে কথা বলছে, যেহেতু এটা ইউটিউবে এসেছে, আজকে না হোক একদিন এই সত্য প্রকাশিত হবেই। এই অবৈধ অর্থ পাচারের গল্প বাংলাদেশের মানুষ ঠিকই জানতে পারবে।